অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলতে কারণ আছে, কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি একেবারে ভিন্ন ইস্যু। জনগণের স্বার্থেই তো দেশের বাঁচে। জনগণের সরকারকে বসিয়েছে, সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না, আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি। এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার। প্রশ্ন কিন্তু আমার এটা না, প্রশ্ন উঠেছে তিনটি দলই বলছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে যে যার ফরম্যাটে। আমি যদি আরো একটু বলি, যেমন তারা এনসিপি মনে করে কয়েকজন উপদেষ্টা, বিএনপি মনে করে কয়েকজন উপদেষ্টা, জামায়াত মনে করে কয়েকজন উপদেষ্টা। এই কয়েকজন মিলে এলে তিন দলের অপছন্দের উপদেষ্টা মিলে এলে পুরো উপদেষ্টা পরিষদ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে সুযোগটি এসছে এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে রায়টা চলে এসছে বৃহস্পতিবারে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হয়েছে, তাহলে এখন নির্বাচনটা হতে অসুবিধা কি? এই সরকারের এই পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে অসুবিধা কি? কারণ হচ্ছে তিন দলই তো এই সরকারকে নিরপেক্ষ বলছে না। এখানে দুটি প্রশ্ন আপনি করেছেন। একটা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ কিনা। এই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এটা তারা নিজেরাই করেছেন, অন্যদেরকে প্রশ্ন করতে হয় না। তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়েই বহু অনিরপেক্ষ বা দলীয় পক্ষ এই ধরনের আচরণ হয়েছে। আমি আজকেই শুধু একটা বলি, আজকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক রাজনৈতিক দলের মেম্বাররা দেখা করেছেন। রাজনৈতিক দল যখন আমন্ত্রিত অতিথির সাথে দেখা করে, এটা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান না, সরকারি অনুষ্ঠানও না। এটা কেন প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ আছে কিংবা প্রধান উপদেষ্টার যে মানে প্রচারের অংশ আছে, সেখান থেকে এটা কেন দেখানো হবে? ওনার সঙ্গে তো দেখা করতে যাদের সঙ্গে উনি পড়াশোনা করেছেন তারাও যেতে পারে, কিংবা ওনার সঙ্গে দেখা করতে ওনার ব্যক্তিগত বন্ধুরাও যেতে পারে। সেরকম যে তিনটি দল গিয়েছে তারা তো সরকারের অংশ না, বা আরও যদি 5টা দল যাক, 10টা দল যাক, তারা কেউ তো সরকারের অংশ না। সরকার কেবলমাত্র সরকারি প্রোটোকল অনুযায়ী এবং সরকারের যে সারাদিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলির ছবি সরকারের পক্ষ থেকে পোস্ট হবে। কিন্তু এইগুলো তো যেটা পোস্ট হয়েছে, এনসিপি দেখা করেছে বা অন্যরা দেখা করেছেন, এইটা তো সরকারি পোস্ট থেকে আসা উচিত না, কিন্তু সেটা এসেছে। এবং এসেছে প্রথমে এনসিপিটা আসার পরে যখন সমালোচনা শুরু হয়েছে তখন বাকিগুলো এসেছে। হয়তো এটা পরিকল্পনার মধ্যেই ছিল, কিন্তু এইটা সঠিক হয় না এই কাজটা। এরকম অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো দেখলে মনে হবে যে এই সরকার কিছু দলের সঙ্গে একরকম আচরণ করেন, কিছু দলের সঙ্গে আরেক রকম। যেমন এনসিপির প্রতিনিধি, বিএনপির প্রতিনিধি এবং জামাতের প্রতিনিধি জাতিসংঘে বেড়াতে গেলেন, কিন্তু গণ অধিকার পরিষদের কেউ যেতে পারলেন না কেন? গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি এনসিপির চাইতে কম যোগ্যতা সম্পন্ন? এবি পার্টি কেন যেতে পারলেন না? তারা কি কম যোগ্যতা সম্পন্ন, নাকি জাতিসংঘে যাওয়ার মতো যোগ্যতা মেধা তাদের নাই? জাতিসংঘের গিয়ে এয়ারপোর্টের পিছনের দরজা দিয়ে বের করে নেওয়ার মতো যে একটা ব্যাপার, সেই মেধা যোগ্যতাও তাদের নাই, তাই না? তো এবং ডিম খাওয়ার যোগ্যতাও নাই। তো ব্যাপারটা কি এইরকম? ব্যাপারটা তো সেটা নয়। তাহলে এরকম আচরণ হয়েছে। আমরা দেখেছি যখন তখন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে দেয় কিছু কিছু দল, তাদেরকে কেউ কিছু বলে না। আর আপনি এখন বলেন আপনি যমুনা ঘেরাও করবেন, এখন বলেন, দেখেন আপনার কি অবস্থা হয়। তো এইগুলা কি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ নয়? এগুলা তারা করেছে। তাহলে এগুলো মনে করিয়ে দিতে হয় বারবার। বাঙালি জাতির স্মৃতিশক্তি, ভিটামিন ডির অভাব, বিভিন্ন ভিটামিনের অভাব আমাদের আছে। ছোটবেলা আমরা রাতকানা রোগে ভুগেছি বছরের পর বছর। ভিটামিন এ এবং ডি এর অভাব তো আমাদের সর্বজনবিদিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন তো আমরা বাঙালি আন্তর্জাতিকতা পছন্দ করে, যে কোনো কিছু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলে ওইটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। যেমন আমাদের ভিটামিন এ এবং ডি এর অভাব, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে ভিটামিন এ খাওয়ানোর একটা উৎসবের মতো হতো এক সময়। তো এগুলা আছে, কিন্তু আমাদের যে বুদ্ধিমত্তার বুদ্ধাঙ্ক কোন লেভেলে আছে এইটা নিয়ে কোনো আন্তর্জাতিক গবেষণা নাই বলে এটাকে আমরা ঠিক মানতে চাইছি না। তো আমি আবার আমার প্রসঙ্গে আসি। এখন দেখেন যে জায়গাটাতে আমরা ছিলাম, তাহলে এই নিরপেক্ষতার জায়গাতে কি হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রযুক্ত হয়ে গেল আদালতের মাধ্যমে। আমরা জেনে গেলাম যে তত্ত্বাবধায়ক সরকার এসে গিয়েছে, এখন আর এটা হবে না। তবে পরবর্তী নির্বাচন, 5 বছর পরে যে নির্বাচন, চতুর্দশ, এইখানে 3টা আদর্শিক প্রশ্ন আছে। প্রথম হচ্ছে, অনির্বাচিত সরকার যারা এখন দেশ চালাচ্ছেন তাদের হাতে নির্বাচন নিরাপদ, কিন্তু
আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে নির্বাচন অনিরাপদ। আগামী এই নির্বাচনে কারা যাবেন? যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা বলেছেন যে নির্বাচনে কারচুপি একটা ভয়ঙ্কর অপরাধ এবং এই নির্বাচনে কারচুপি করা যাবে না, অবৈধ নির্বাচন হবে না। এগুলোই তো জুলাই সনদ, তাই না? এই প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণ পুনর্গঠন করা হবে। তাহলে যারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন তারা জুলাই সনদে বিশ্বাস করেন না যে তাদের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে? তার মানে তারা সব পারবেন জুলাই সনদের, শুধুমাত্র একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার যোগ্যতা, চারিত্রিক যোগ্যতা তাদের নাই। এই আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবেন আদালত বলে দিয়েছে, এবং এটা নিশ্চয়ই আদালত মনে করে, তা না হলে কেন দিবে? নিশ্চয়ই, তাই না? যে নিরপেক্ষ নির্বাচন দলগুলির পক্ষে করা সম্ভব না। এইবার আসেন, এখন যদি তত্ত্বাবধায়ক সরকার প্রযুক্ত করতে হয় তাহলে অসুবিধাটা কোথায় হবে? নির্বাচন পিছিয়ে যাবে, কারণ নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের আইনে কি হবে? তত্ত্বাবধায়ক সরকারের আইনে কি আছে? অতীতের আইনে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তাই তো আছে, তাই না? তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে? না, ওখানে তো পাওয়া যাবে না, যেহেতু না পাওয়া গেলে তার আগের জন, আছে না পাওয়া গেলে একটা সার্চ কমিটি হবে, সেই সার্চ কমিটি করে খুঁজতে হবে, তাই তো আছে। রাষ্ট্রপতি হবে না, তারপরে লাস্ট হচ্ছে ইয়াজউদ্দিন হবে। ইয়াজউদ্দিনটা এখন কে? ওনারা সেটা মানবে না, এই জন্য ওনারা এখন তত্ত্বাবধায়ক সরকার দিবে না। তার মানে ওনারা এখনো যেটা করছে সেটাও হচ্ছে একটা সুবিধার মধ্যে থাকছে। এইবার আসেন, এইটা আরেকটা ঝামেলা হবে এখন তত্ত্বাবধায়ক সরকার দিলে। সেইটা হচ্ছে এখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হবে, তারা এসে বলবে আমাদেরকে 90 দিন সময় দেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তো 90 দিন, 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তাইলে তো 90 দিন হাতে নাই নির্বাচনের। ফেব্রুয়ারির পরে মার্চে যাবে, মার্চে গেলে হবে রমজান, রমজানের পরে আবার নাই পরীক্ষা, পরীক্ষার পর আবার ওই ঘটনা ঘটবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার দিতে পারবে না। অতএব যা আছে তাহা লইয়াই, অর্থাৎ ওই যে বলে না, নাই মামার চাইতে কানা মামা ভালো। কিন্তু দেশে কোনো কানা নাই, কারণ আমরা ভিটামিন এ খেয়েছি। রাত কানাও নাই, দিন কানাও নাই। দেশে কি আছে জানেন? দলকানা। এবং এই দলকানারাই আমাদের দেশটা চালাবে ভবিষ্যতে। তারা নিজেরা একজন আরেকজনকে দলকানা বলে, কিন্তু নিজেদেরকে আবার বলে না আমাদের রাতকানা তো দূর হয়েছে। এবং অবশ্যই বাংলাদেশে রাতকানা নাই, কারণ রাতে কোনো নির্বাচন হবে না, দিনে হবে ইনশাআল্লাহ।